ককবরক লিপি বিতর্ক বহুদিন ধরে চলছে। কংগ্রেসের স্ট্যান্ড কি এই বিষয়ে? একদম গোড়া থেকেই আমাদের স্ট্যান্ড ছিল, আমরা বলেছি রোমান হরফে ককবরক লিপিকে এটাকে লিপিবদ্ধ করা। কিন্তু দেখা গেছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের থেকে বিভিন্ন দলে স্ট্যান্ড বিভিন্ন রকম হয়েছে। তো এটা নিয়ে তো আর নতুনভাবে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সভা করে সেখানে আমাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা বহু পূর্বেই এটা ঘোষণা দিয়েছি এবং বরাবরই আমরা রোমান হরফে এই ককবরককে লিপিবদ্ধ করার জন্য আমরা এটা বলে এসেছি। আচ্ছা, ছোটবেলা আমিও দেখছি কংগ্রেস এবং সিপিএম একটা সাপে নেউলের সম্পর্ক ছিল ত্রিপুরায়, এবং 2023 সালে আপনারা অ্যালায়েন্স করলেন। চিন্তা করলে কংগ্রেসের লাভই হয়েছে। হ্যাঁ, আপনার কি মনে হয় না সাধারণ কংগ্রেসের মধ্যে একটা বাজে বার্তা গেছে মানে এই বিষয়টা নিয়ে? দেখুন, রাজনীতি সবসময় এটা পরিস্থিতি এবং পরিকাঠামোর উপর নির্ভরশীল। আমাদের রাজ্যে কেন, সারা দেশেই তো আমরা ইন্ডিয়া জোটে আমাদের প্রতিপক্ষের রাজনৈতিক যে বিরোধিতা, এই বিরোধিতা আমরা চালিয়ে যাচ্ছি। রাজনীতিতে শত্রু হিসাবে আমরা এটাকে বৈরিতা আমরা কখনো দেখি না। রাজনৈতিক শত্রু আমাদের আদর্শগত লড়াইয়ের পথ ভিন্ন থাকে, মত ভিন্ন থাকে, কিন্তু এই লড়াইটা এটা বাস্তব পরিস্থিতির নিরিখে আজকের দিনে এই রাজ্যের মানুষ চায় যে বর্তমান যে বিজেপি সরকার, এই বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা, ক্ষমতাসীন এই বিজেপিকে তাদেরকে ক্ষমতাহীন করে দেওয়া। এই পরিস্থিতিতে জনগণের যে চাহিদা, এই চাহিদার বাস্তব রূপ এটা 2023 সালে এটা পরিলক্ষিত হয়েছে। আমরা মনে করি যে এতে মানুষ আমাদের এই যে প্রেক্ষাপট 23-এ তৈরি হয়েছিল সেটা মানুষের চাহিদা অনুসারী সেটা সংগঠিত হয়েছিল। সামনে এডিসি ইলেকশন এবং ত্রিপুরাতে সম্ভবত এএমসি ইলেকশনও আছে। কংগ্রেসের অ্যালায়েন্স থাকবে না কংগ্রেস এককভাবে লড়াই করবে? না, দেখুন, আমি তো আগেও বলেছি যে কংগ্রেস দল পরিস্থিতি এবং পরিকাঠামো এই দুইটা বিষয়কে গুরুত্ব দিয়েই রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা সারা দেশেই আমাদের এই দল পরিচালিত হচ্ছে এই মানসিকতাকেই সামনে রেখে। আমরা আমাদের মূল এজেন্ডা হলো বিজেপিকে ক্ষমতাচ্যুত করা, বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইটাকে শক্তিশালী করা। আমরা এই মুহূর্তে আমাদের বিজেপি বিরোধী লড়াইটাকে আরও তীব্র করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। ইলেকশন তো আরও প্রায় 2 বছরের উপরে। নির্বাচনে লড়াই করার জন্য দলকে প্রস্তুত করতে হবে এবং সেই অবস্থান থেকে আমাদেরকে সিদ্ধান্ত। রিসেন্টলি যে ওয়ান নর্থ ইস্ট যে র্যালিটা হলো আগরতলাতে, ভিনসেন্ট পালা বলছেন, মানে আপনার দলের নেতা বলেছেন যে ডোন্ট বি মিসলেড, ওয়ান নর্থ ইস্ট অ্যান্ড বিজেপি আর দ্য সেম টিম। আপনার কি বক্তব্য? দেখুন, উনি পালা সাহেব ঠিকই বলেছেন এই কারণে আমরা 23 সালের আগে দেখেছিলাম যে বিজেপি বিরোধী মথা নির্বাচন শেষ হওয়ার পর তারা বিজেপি আর মথা মিলে জোট করে আরেকটা প্লট, যদি এর প্রেক্ষাপট প্রস্তুত করার জন্য যদি এরা মাঠে থাকেন, কারণ সামনে এডিসি নির্বাচন। আমরা মনে করি
যারাই বিজেপির সঙ্গে বা বিজেপিকে সমর্থন করে যাবে তাদের বিরুদ্ধে লড়াইটাকে কনসেন্ট্রেট করতে হবে। এখন কোনো প্ল্যাটফর্ম যদি সরকারের থেকে সরকারের মুখ হয়ে সাংগঠনিকভাবে তার বিরোধিতা করার উদ্দেশ্য নিয়ে সাধারণ আদিবাসীদের তাদেরকে বিভ্রান্ত করতে চায়, আমার মনে হয় এই রাজ্যে আর এই স্কোপ নেই। আমরা আদিবাসীদের মধ্যে আমরা যেখানেই আমরা যাচ্ছি সেখানে আমরা রেসপন্স পাচ্ছি এবং এটাকে ঠেকানোর জন্য আরেকটা অভিপ্রায় নিয়ে মাঠে নামার যে প্রচেষ্টা এটা চলছে। তবে ত্রিপুরার ক্ষেত্রে আমার মনে হয় যে পরিবর্তন এটা কেউ আটকে রাখতে পারবে। সবচেয়ে বেশি ক্রেডিবল লিডার প্রদ্যুৎ কিশোরকে মনে হয়। কেন মনে হয়? উনি নিজে পার্টি তৈরি করে আজকে রকেট গতিতে উত্থান এডিসিতে হয়েছে এবং সাম্প্রতিক বিধানসভা ইলেকশনে এজ এ লিডার প্রদ্যুৎ কিশোরকে আপনার কেমন লাগে? দেখুন, ব্যক্তিগতভাবে উনি তো কংগ্রেস দলে ছিলেন, কংগ্রেস হিসাবে ওনাকে চিনি, উনি কংগ্রেস দলে এক সময়। তবে আদিবাসী জনগোষ্ঠীর সংগঠনগুলিতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্বকে দেখেছি। এক সময় এনসি দেববর্মা ছিলেন, এক সময় বিজয় কুমার রাঙ্খল ছিলেন, শ্যামাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জামাতিয়া, এইরকম সোকল্ড অনেক লিডারকে আমরা এই রাজ্যের মানুষ দেখেছি। তাদের রাজনীতিতে তাদের উত্থান হয়েছে, আবার একটা পরিস্থিতিতে তাদেরকে ওই রাজনৈতিক ময়দানে তাদেরকে টিকে থাকার জন্য লড়াই করতে হয়েছে। এখন ধরুন আমি যদি বলি, এখন তো আদিবাসীদের মনে প্রশ্ন যে নো কম্প্রোমাইজের জায়গায় কম্প্রোমাইজ হলো কেন? কেন আনারস সিম্বল থেকে পদ্মফুল সিম্বলে নিজের আপনার বোনকে প্রতিদ্বন্দ্বিতায় লড়াতে হলো? কেন আজকে যে পয়লা জাতীয়লা পার্টি কংগ্রেস ত্যাগ করার পেছনে একটা বড় কারণ ছিল যে সিএ এর বিরুদ্ধাচরণ করা। তো আজকে এই সিএ যখন লাগু করছে তখন এর বিরুদ্ধাচরণ কেন হচ্ছে না? বা এই স্ট্যান্ড কোথায়? যারা রক্ত দিল, যাদের শহীদ হলো, এই শহীদের রক্তে কি মূল্যায়ন? তো ন্যাচারালি এটা মনে হতে পারে এখনো তো অনেক আদিবাসী জনগোষ্ঠীর মানুষ যারা আঞ্চলিক দলের প্রতি তাদের সহানুভূতি তারা দেখাচ্ছেন, কিন্তু এটা সময়ই বলবে যে কে কতটা সাকসেস। আপনার পুরাতন সাথীরা এখন বিজেপির মন্ত্রী বিধায়ক, মাঝে মধ্যে কথা হয়? না, দেখুন, আমরা তো সংকীর্ণ রাজনীতি করি না। সংকীর্ণতা আমাদের মানে দলের এটা আদর্শগত দিক না। আমরা সব অংশের মানুষের সঙ্গে সম্পর্ক রেখে কথা বলে আমরা দলের যে মূল যে আদর্শ, এই আদর্শের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করি না। আর ব্যক্তিগত যোগাযোগ অনেকের সঙ্গেই আছে, কথা হয়, কিন্তু যারা কংগ্রেস দলের হয়ে কংগ্রেস দলকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টাকে যারা বিভিন্ন সময়ে যারা উৎসাহ দিয়ে এসছেন, তাদের প্রতি আমরা সাবধানতা অবলম্বন করে চলি। যারা আগে কংগ্রেস ছিল তারা এসে আবার কংগ্রেসের উপর যে হামলা করছে, এগুলো কিরকম লাগে ভাবলে? আমার সত্যি এই জিনিসটা, মানে আমি তো কোনো রাজনৈতিক দলের না, আমার এটি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। তাছাড়া যারা, কারণ আমি মনে করি না বিজেপি দলে বর্তমানে তাদের যে সরকার বলুন বা দল, এখানে আদর্শর কোনো বালাই আছে, বা তারা কেউ মনে করেন
যে বিজেপিতে থেকে একটা আদর্শ নিয়ে কাজ করতে হবে, সেখানে প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতাটা স্বার্থ সিদ্ধি করার জন্যই একটা প্রতিযোগিতা। তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে বেশি কথা বলার কোনো সুযোগই নেই। আপনার রাজনৈতিক জীবনে কোনো আফসোস আছে? বুঝলাম। আপনার রাজনৈতিক জীবনে কোনো আফসোস আছে যে মনে হচ্ছে আমি এই সিদ্ধান্তটা ভুল হয়েছে রাজনীতি করার ক্ষেত্রে? না, আমি সেই ক্ষেত্রে বলবো একটা ভুলই আমি করেছি, সেটা হলো আমি একসময় বিজেপি দলে যোগদান করেছি। বিজেপি দলে যোগদান করার পেছনে সেদিন আমাদের কাছে মনে হয়েছিল যে এই রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। একটা দীর্ঘ সময় এখানে বামফ্রন্টের সরকার ছিল এবং সেই সরকারটাকে পরিবর্তন করার জন্য আমাদের জনগণের দিক থেকে একটা প্রেশার ছিল এবং এই প্রেশারটাকে আমরা তখন বাস্তবে রূপ দিয়ে এটা জনগণকে তাকে সন্তুষ্ট করার জন্য চেয়েছিলাম। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই যেটা মনে হয়েছে যে আসলে তারা তাদের কোনো নীতি আদর্শর বালাই নেই, তারা কোনো রাজনৈতিক কর্মসূচির প্রতি বিশ্বাস রাখে না। কিছু স্বার্থান্বেষী মানুষের এক জায়গায় সমবেত হওয়া, তো এর থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা গোড়া থেকেই ছিল এবং এতে করে আমার মনে হয়েছে যে আমার মনে একটা পাপবোধ যে আমি এমন একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছি যেখানে গিয়ে মানুষের জন্য জনকল্যাণের কাজ সেটা করা কোনোভাবেই সম্ভব ছিল না, এটা বুঝতে পারিনি। আর বুঝতে পারিনি বলেই আবার পরিবর্তন করে নিজ জায়গায় ফিরে এসেছি। তবে এটাতে আমি এই যে পাপবোধটা, এটা নিয়েই আমার আফসোস হয় যে কেন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলাম। একটা কথা আছে যে রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই।